নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইকোনমিক্স এবং পলিটি রিলেটেড একটি জিকে পার্ট, জেনারেল নলেজের একটি পার্ট কভার করব। এটি মিসলেনিয়াস প্লেলিস্টের আন্ডারে থাকবে আমার চ্যানেলে। তা আজকের টপিকটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কমিশনস বা কমিটি। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমভাবে এখান থেকে প্রশ্ন আসে এবং যেগুলি পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে দেওয়ার সম্ভাবনা বা বেশি পরিমাণে অলরেডি দিয়েছে, এরকমই কতগুলো কমিটি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেসব কমিটিগুলো ফর্ম হয়েছিল তাদের নিয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। নাম্বার 1-এ আছে কাকা কেলকার কমিশন। কাকা কেলকার কমিশন 1953-তে ফর্ম হয়েছিল। এটির মেজর রেকমেন্ডেশন ছিল, এখানে আমরা মেজর রেকমেন্ডেশনটা নিয়ে আলোচনা করব, বা যেগুলো একদম ইম্পর্ট্যান্ট রেকমেন্ডেশন সেগুলো নিয়ে এখানে আমরা বলবো। এটার মেজর রেকমেন্ডেশন যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। অনগ্রসর শ্রেণীর জন্য এটি ছিল প্রথম স্বাধীন ভারতে গঠিত কমিটি। নাম্বার 2-তে আছে বিপি মণ্ডল কমিশন। বিপি মণ্ডল কমিশন এটি 1990 সালে ফর্ম করা হয় এবং এটির মেজর রেকমেন্ডেশন ছিল 27% রিজার্ভেশন ফর ওবিসি অ্যাট অল লেভেল অফ ইটস সার্ভিসেস। চাকরির ক্ষেত্রে 27% রিজার্ভেশন দেওয়ার কথা ওবিসিদের ক্ষেত্রে বলা হয়েছিল। নাম্বার 3-তে ছিল সাচার কমিশন। সাচার কমিশন ফর্ম হয়েছিল কিন্তু বিপি মণ্ডল কমিশনের পরে 2005 সালে। এটি হেডেড বাই ছিলেন ফর্মার চিফ জাস্টিস অফ দিল্লি হাইকোর্ট রাজিন্দার সাচার। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজিন্দার সাচারের আন্ডারে এই কমিটিটি গড়ে উঠেছিল। এটির মেজর রেকমেন্ডেশন ছিল ইনক্রিজ মুসলিম রিপ্রেজেন্টেশন ইন এমপ্লয়মেন্ট, এসপেশালি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকরির ক্ষেত্রে মুসলিমদের রিপ্রেজেন্টেশন আরও বাড়ানোর কথা বলা হয়েছিল সাচার কমিটির রিপোর্টে। এবং আরেকটুও বলা হয়েছিল যে মুসলিমদের অবস্থা কিন্তু এসসি এসটিদের থেকেও অনেক পিছিয়ে আছে সোশিও ইকোনমিক্যালি। নাম্বার 4 আসছে রাজীব মেহর্ষি কমিটি, যেটি কিন্তু খুব রিসেন্ট একটি কমিটি। রাজীব মেহর্ষি কমিটি পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা প্রবল। 2020 সালে যেটি ফর্ম করা হয়, এটি কার আন্ডারে ফর্ম করা হয়? এটি ফর্ম করা হয় প্রাক্তন ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রাজীব মেহরিশির আন্ডারে। এটির মেজর রেকমেন্ডেশন কী ছিল? এটির মেজর রেকমেন্ডেশন ছিল উইল মেজার দ্য ইম্প্যাক্ট অন দি ন্যাশনাল ইকোনমি অ্যান্ড ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ওয়েভিং অফ ইন্টারেস্ট ডিউরিং কোভিড। এই যে দেখা যাচ্ছে কোভিড-19 আমরা জানি সবচেয়ে বেশি এফেক্ট ফেলেছিল 2019 সাল থেকে 21 সাল অবধি। এটি 2020-তে ফর্ম করা হয়েছিল এবং যে ইন্টারেস্ট এবং লোন ওয়েভার, এইসব যে ওয়েভার সরকার দিয়েছিল, ছাড় দিয়েছিল, সেই ছাড়ের জন্য আমাদের জাতীয় অর্থনীতিতে কী প্রভাব পড়বে সেই প্রভাব এস্টিমেট করার জন্যই কিন্তু এই কমিটি ফর্ম করা হয়েছিল। তারপর যদি আমরা দেখি নাম্বার 5-এ আসছে আবিদ হুসেন কমিটি ফর্ম হয়েছিল 1997 সালে। এর মেজর রেকমেন্ডেশন ছিল ট্রেড পলিসি রিফর্মস অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড পলিসি রিফর্মস। এটি ছিল এই রিলেটেডই কিন্তু ছিল আবিদ হুসেন কমিটি। এই আবিদ হুসেন কমিটি কিন্তু ভারতের অর্থনীতিতে একটি ভীষণ গুরুত্বপূর্ণ কমিটি, আবিদ হুসেন কমিটি। এবার আমরা যদি নাম্বার 6-এ আসি তাহলে আমরা দেখতে পাবো রাজা চেলিয়া কমিটি, যেটি ফর্ম হচ্ছে 1991 সালে, যেটা হচ্ছে এজ অফ লিবারালাইজেশন, মুক্ত অর্থনীতি হওয়ার যুগ, গ্লোবালাইজেশনের যুগ। ইন্ডিয়া যখন গ্লোবালাইজড হচ্ছে, ইন্ডিয়ার মার্কেট, সেই সময়
যখন ডিসইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করা হচ্ছে সেই সময় কিন্তু রাজাচেলিয়ার কমিটি ফর্ম করা হয় এবং এটি মূলত ছিল কম্প্রিহেন্সিভ রিফর্ম অফ সিস্টেম অফ সেন্ট্রাল ট্যাক্স, কেন্দ্রীয় করের নতুনভাবে রিফর্ম করা এবং সেই সিস্টেমে পরিবর্তন সাধন করা নিয়ে কিন্তু এই রাজাচেলিয়া কমিটি কিন্তু গড়ে উঠেছিল। তারপর যদি আমরা দেখি নাম্বার 7 আমরা দেখতে পাবো সারকারিয়া কমিশন। এটা তো পরীক্ষায় প্রচুরবার আসে, যে কোনো পরীক্ষায় অনেকবার করে এসেছে সারকারিয়া কমিশন। এটি 1983-তে ফর্ম করা হয়, 1983। তবে মজার ব্যাপার হলো সারকারিয়া কমিশনের একবার এক এক রকমভাবে অপশন দেওয়া হয় এবং অ্যাসপিরেন্টসরা কিন্তু কনফিউজড হয়। কিছু মেজর রেকমেন্ডেশন এখানে আমরা দেখে নেব। এটি মূলত এই কমিশনটি করা হয়েছিল সেন্টার স্টেট রিলেশনসের উপর ভিত্তি করে, কেন্দ্র রাজ্য আন্তঃসম্পর্কের উপর ভিত্তি করে, এবং সেই আন্তঃসম্পর্কটার উপর স্পেশালি যেটার উপর ফোর্স করেছিল এই কমিশন সেটা হচ্ছে লেজিসলেটিভ ম্যাটারের উপর, লেজিসলেটিভ ম্যাটার বা আইন ম্যাটারের উপর, আইন বিভাগের উপর কিন্তু এই সেন্ট্রাল স্টেট রিলেশনের উপর মেজরলি ফোর্স করা হয়েছিল। এবং আমরা যদি আরেকটু দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো আর্টিকেল 356-এর ইউজ নিয়ে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করা হয়েছিল। আর্টিকেল 356কে আমরা ডেড লেটার হিসাবেও জানি, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এই কমিশন বলেছিল খুব এমার্জেন্সি এবং ক্রিটিক্যাল সিচুয়েশন ছাড়া কিন্তু স্টেটে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। আর আরেকটি এর রেকমেন্ডেশন ছিল যেমন এম্পাওয়ারমেন্ট অফ অল ইন্ডিয়া সার্ভিসের এম্পাওয়ারমেন্টের কথা এরা বলেছিল। আর ইন্টারস্টেট কাউন্সিল ফর্ম করার কথা বলেছিল আর্টিকেল 283 অ্যাকর্ডিং, কনস্টিটিউশনের 283 আর্টিকেল অনুযায়ী ইন্টারস্টেট কাউন্সিল ফর্ম করার কথা, আন্তঃরাজ্য কাউন্সিল তৈরি করার কথা বলা হয়েছিল। নাম্বার 8-এ যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো নরসিংহাং কমিটি। এটি 1991 সালে এজ অফ লিবারালাইজেশনের সময় সেই সময় এর হেডেড বাই ছিল নরসিংহান, যিনি ছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। এই কমিটির কিছু রেকমেন্ডেশন ছিল, যেমন মেজর রেকমেন্ডেশন এরা মেনলি ফর্ম করা হয়েছিল ব্যাংকিং স্ট্রাকচার রিফর্মের উপর ভিত্তি করে, ব্যাংকিং স্ট্রাকচার রিফর্মস এবং মার্জার অফ ব্যাংকস, এটা কিন্তু একটি বড় রিকমেন্ডেশন ছিল নরসিংহান কমিটির 1991 সালে। এবং 3 টায়ার স্ট্রাকচার, 3টে স্ট্রাকচারে মার্জার করার কথা বলা হয়েছিল। সেটা হচ্ছে একটা ন্যাশনালাইজড, ইন্টারন্যাশনাল ব্যাংকস, তারপর ন্যাশনাল ব্যাংকস এবং লাস্টে লোকাল বা প্রভিশনাল যে ব্যাংকগুলো, রুরাল ব্যাংকস, লোকাল ব্যাংকস, সেগুলোর কথা বলা হয়েছিল। নাম্বার 9-এ ছিল সুরেশ টেন্ডুলকার কমিটি ফর্ম করা হয়েছিল 2005 সালে। খুব ইম্পর্ট্যান্ট, সুরেশ টেন্ডুলকার পরীক্ষায় দিতেই পারে। 2005 সালে সুরেশ টেন্ডুলকার কমিটি ফর্ম করা হয়েছিল এবং এই কমিটি মেনলি রিভিউ মেথোডোলজি অফ প্রপার্টি এস্টিমেশনের মেথোডোলজি নতুন করে রিভিউ করেছিল অ্যান্ড অ্যাড্রেস শর্টকামিংস ইন প্রিভিয়াস। এবং এর আগে যে প্রপার্টি এস্টিমেশনের যে মেথোডোলজি ফলো করা হয়েছিল সেই মেথোডোলজির শর্টকামিংসগুলো এরা কিন্তু তুলে ধরেছিল। এবং একটা জিনিস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 33 টাকা 27 টাকা পার ডে, এখানে একটি দারিদ্র্য সীমা নির্ধারণ করা হয়েছিল যে শহরের ক্ষেত্রে 33 টাকা প্রতিদিন যারা উৎপাদন করবে তার নিচে, 33 টাকা বা তার নিচে, তারা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী, এবং গ্রামের ক্ষেত্রে 27 টাকা বা তার নিচে যারা উপার্জন করবেন তারা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী। এটা কিন্তু সুরেশ টেন্ডুলকার কমিটির রেকমেন্ডেশন ছিল। নাম্বার 10-এ আমরা দেখতে পাবো তারাপুর কমিটি ফর্ম করা হচ্ছে 2006 সালে তারাপুর কমিটি ফর্ম করা হচ্ছে। এটির মেনলি যেটি প্রতিপাদ্য বিষয় ছিল সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। আমরা কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি জানি, আরেকটি আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। আমাদের দেশের ক্ষেত্রে এখনও পুরোপুরি ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি করা যায় না। সেই ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির উপর রিলেটেডই ছিল এই কমিটিটা। তারাপুর কমিটি 2006 সালে ফর্ম হয়েছিল। এবার যদি আমরা 11 নম্বর দেখি তাহলে আমরা দেখতে পাবো YB রেড্ডি কমিটি। এটি 1997 সালে ফর্ম হচ্ছে এবং এরা কিন্তু ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস রিলেটেড
কমিটি ছিল ওয়াইবি রেড্ডি কমিটি। তারপর যদি আমরা 12 নম্বরে দেখি তাহলে আমরা দেখতে পাবো ভগবতী কমিটি। ভগবতী কমিটি 1973 সালে ফর্ম করা হচ্ছে ভগবতী কমিটি 1973। ভগবতী কমিটির মেন প্রতিপাদ্য বিষয় ছিল টু স্টাডি দ্য ইস্যু অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড টু অ্যাড্রেস দ্য প্রবলেম, এবং সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করা, আনএমপ্লয়মেন্টের ইস্যুটাকে স্টাডি করা দেশের মধ্যে এবং সেই প্রবলেমটা কীভাবে নিরসন করা যায় সেটিকে বলা। এটিই ছিল ভগবতী কমিটির মেন প্রতিপাদ্য বিষয়। 1973 সালে এই কমিটিটি ফর্ম করা হয়। তারপর আমরা দেখতে পাবো 13 নম্বরে রঙ্গরাজন কমিটি, খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে রঙ্গরাজন কমিটি। এই রঙ্গরাজন কমিটি কিন্তু দুটো আছে, 2012 সালে আর 1993 সালে। 2012 সালে যে রঙ্গরাজন কমিটি ফর্ম করা হয় সেটির মূল বিষয় ছিল প্রভার্টি এস্টিমেশন। আর 1973-এ যে রঙ্গরাজন কমিটি ফর্ম করা হয়েছিল, যার হেড ছিল সি রঙ্গরাজন, 2012 সালে হেড ছিলেন সি রঙ্গরাজন, আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। আর 1993 সালে যে রঙ্গরাজন কমিটি ফর্ম করা হয় তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ডিসইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যু। কীভাবে 1993 আমরা বুঝতে পারছি সে স্টেট অফ লিবারালাইজেশনের সময় কীভাবে ডিসইনভেস্টমেন্ট করা যায় বা বাড়ানো যেতে পারে সেই বিষয়ে ছিল তার প্রতিপাদ্য বিষয় 1993 সালে। তাহলে দুটো রঙ্গরাজন কমিটি 2012 আর 1993, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর নাম্বার 14-এ আমরা দেখতে পাবো কেভি কামাত প্যানেল 2020 সালে সেটি আসে 2020 সালে, এবং এটি কিন্তু রিস্ট্রাকচারিং অফ কর্পোরেট লোনস ডিউরিং কোভিড টাইম রিস্ট্রাকচারিং অফ কর্পোরেট লোনস বা কর্পোরেট ফিন্যান্স, যারা ভালো কর্পোরেট ছিল তারা যখন কোভিডের সময় পারফর্ম করতে পারে না, তাদের অনেক এনপিএ অ্যাকাউন্ট হয়ে যায় এবং সেগুলোকে রিস্ট্রাকচার করতে হয় সরকারকে, এবং তার যে কতটা এফেক্ট পড়েছে বা কি না সেই নিয়ে কেভি কামাত কমিটি প্যানেল কিন্তু ফর্ম করা হয়েছিল। নাম্বার 15-এ কিন্তু বিবেক দেবরয় কমিটি আমরা দেখতে পাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট একটি কমিটি, 2014 সালে ফর্ম করা হয়, অনেক পরে এটা রিপোর্ট আসে। এটি মেনলি রেলওয়েকে একটি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড করার দিকে জোর দিয়েছিল, রেলওয়ের মধ্যে প্রাইভেটাইজেশন করার কথা বলেছিল এবং সেপারেটভাবে রেলওয়ে বাজেট পাবলিশ করার কথা বলেছিল, ইউনিয়ন বাজেট থেকে আলাদাভাবে রেলওয়ে বাজেট দেওয়ার কথা বলেছিল বিবেক দেবরয় কমিটি। নাম্বার 16-তে আমরা দেখতে পাবো এসি শাহ কমিটি এসেছিল 1989 সালে, এবং এর মেজর রেকমেন্ডেশন ছিল ওয়ার্কিং অফ মানিটারি সিস্টেম ইন ইন্ডিয়া। আমরা জানি মানিটারি পলিসি আরবিআই দ্বারা গ্রহণ করা হয়, অ্যান্ড সাজেস্টেড ফর ইটস ইমপ্রুভমেন্ট, এবং এর ইমপ্রুভমেন্ট কিন্তু সাজেস্ট করেছিল এসি শাহ কমিটি। আর তারপর যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো 17 নম্বরে হনুমান্থা রাও কমিটি 1984 সালে ফর্ম করা হয় 1984, এবং এই হনুমান্থা রাও কমিটি কিন্তু বেসিক ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিংয়ের উপর জোর দিয়েছিল এবং সেটি ডিস্ট্রিক্ট লেভেলের ক্ষেত্রেও, এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাই হনুমান্থা রাও কমিটি এই যে ডিস্ট্রিক্ট লেভেলের ক্ষেত্রেও কিন্তু হনুমান্থা রাও কমিটি 1984 কিন্তু বেসিক ডিসেন্ট্রালাইজেশনের উপর জোর দেওয়ার কথা বলেছিল, যেটি 1984 সালে ফর্ম হয়েছিল হনুমান্থা রাও কমিটি। আরও কতগুলো কমিটি নিয়ে এটা পার্ট 1 থাকলো, আমি সেকেন্ড পার্টে আসছি। থ্যাংক ইউ।